আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো নবম-দশম শ্রেণীর রসায়ন বইয়ের রাসায়নিক বন্ধন অধ্যায়টি। এই অধ্যায়টি আমরা মোট ৩টি ক্লাস নেব। ৩টি ক্লাসে আমরা এই টপিকগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো, দ্বিতীয় ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং তৃতীয় ক্লাসে এই ৫টি টপিক নিয়ে কথা বলবো। তোমরা এই ৩টি ক্লাস যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের আর এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমরা ৩টি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের যত বিশ্লেষণ, যত খুঁটিনাটি বিষয়গুলো আছে, সবগুলো খুব ভালোভাবে দেখে ফেলবো। যেন তোমাদের পরীক্ষার জন্য একটি কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। তোমাদের যাদের টেস্ট পরীক্ষা আছে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের কয়েকদিন পরে, তোমরা এই ক্লাসটি দেখো, খুবই উপকার হবে তোমাদের। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আজকে আমাদের ক্লাসের প্রথম টপিক হলো যোজ্যতা। প্রথম টপিকের নাম কি? যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। এখন যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি, এখন আমরা সেটা বুঝবো। যোজ্যতা ইলেকট্রন হলো, একটু মনোযোগ দিয়ে শোনো। যোজ্যতা ইলেকট্রন হলো কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে তার শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেইগুলো হলো ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। আমি আবার বলি, কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে তার শেষ কক্ষপথে যে কয়েকটা ইলেকট্রন থাকবে সেগুলো হলো ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। চলো একটা উদাহরণ দিই। যেমন ধরো সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কী হবে? SS PS 2 4 10 11। তাহলে এটার নাম্বারিংগুলো করে ফেলি 1 2 3 2। ঠিক আছে? তাহলে এখানে পর্যায়গত পর্যায় ৩। তাহলে এখানে কক্ষপথ কয়টা? কক্ষপথ ৩টা। এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে ১টি। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে? ১টি। তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন ১। এটা যদি আমরা এখন ডায়াগ্রামটা আঁকি তাহলে কেমন হবে দেখো। এই হলো সোডিয়াম, এই হলো তার প্রথম কক্ষপথ, এই হলো তার দ্বিতীয় কক্ষপথ, এই হলো তার তৃতীয় কক্ষপথ, তাই না? এই যেখানে যেহেতু সর্বোচ্চ পর্যায় ৩, যেহেতু সর্বোচ্চ পর্যায় ৩, তাহলে এর কক্ষপথ কয়টি হবে? কক্ষপথ হবে ৩টি। এখন প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে ২টি। দ্বিতীয় কক্ষপথে থাকবে ৮টি ইলেকট্রন। ৫, ৬, ৭ এবং ৮। এখন টোটাল কয়টা হলো? ১০টা ইলেকট্রন হলো। বাকি রয়েছে কয়টা? একটা। একটা ইলেকট্রন যাবে তৃতীয় কক্ষপথে। তাহলে তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? ১টি ইলেকট্রন। তো আমরা কি শিখলাম? যোজ্যতা ইলেকট্রন হলো সর্ববহিঃস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে ওইটা হলো যোজ্যতা ইলেকট্রন। যেহেতু এখানে সর্ববহিঃস্থ স্তরে ১টি ইলেকট্রন আছে, তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে? ১। ক্লিয়ার? এখন দেখো আরেকটা উদাহরণ দিই আমরা। ধরো কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হলো ৬। ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p2, তাই না? এখন দেখো তো এখানে সর্বোচ্চ পর্যায় কত? এখানে সর্বোচ্চ পর্যায় হলো 2। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2 যোগ 2, টোটাল 4টা ইলেকট্রন আছে। কার্বনের শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? যোজ্যতা ইলেকট্রন হবে 4। এটার ডায়াগ্রামটা কেমন হবে তাহলে? এই হলো কার্বন, এই হলো প্রথম কক্ষপথ, এই হলো দ্বিতীয় কক্ষপথ। কার্বনের কক্ষপথ 2টা কেন? কারণ এখানে ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ পর্যায় 2, তার মানে কক্ষপথ হবে 2টা। এখন 2টা কক্ষপথে আমরা 6টা ইলেকট্রন বসায় দিই। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে বাকি 4টা ইলেকট্রন যাবে। এই হলো টোটাল 6টি ইলেকট্রন। তাহলে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1 2 3 4। তার মানে কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত? কার্বনের যোজ্যতা ইলেকট্রন হলো 4। ক্লিয়ার? আশা করি তোমরা যোজ্যতা ইলেকট্রন খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমরা কথা বলবো যোজনী নিয়ে। এখন আমাদের দ্বিতীয় টপিকের নাম কি? এটা প্রথম টপিক আমাদের শেষ। প্রথম টপিক শেষ। এখন আমরা যোজনী নিয়ে কথা বলবো।
যোজনী। তোমার বইয়ে দেখবে তুমি বেশ কয়েকটি মৌলের যোজনী দেওয়া আছে। তোমাদের কাজ হলো প্রত্যেকটি যোজনী একদম একটানা মুখস্থ করে যাওয়া। যোজনীগুলি বের করা যায়, কিন্তু পরীক্ষার হলে তুমি সেটা বের করার টাইম পাবা না। তাই তোমার জন্য বেস্ট হলো সেই যোজনীগুলো একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়া। ঠিক আছে? এখন চলো আমরা যোজনীটা পরীক্ষায় কীভাবে বের করা যায় সেটা আমরা দেখি, বা যোজনী জিনিসটা কী সেটা আমরা দেখবো এখন। যোজনী কী সেটা বোঝার জন্য আমাদের দুইটা কথা মনে রাখতে হবে। কথাগুলো আমরা এখন লিখে ফেলবো। তো আমরা যোজনী বোঝার জন্য যে দুইটি কথা আমাদের জানতে হবে সেগুলো আমি লিখে ফেললাম। এখন চলো এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে কোনো মৌলের পরমাণুর শেষ কোনো মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। কোনো মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এটা মানে কি এখন আমরা দেখি। ধরো আমরা সোডিয়াম দিয়ে বোঝার চেষ্টা করি। সোডিয়াম আমরা এখন সোডিয়ামের ডায়াগ্রামটা অঙ্কন করব। এই হলো সোডিয়াম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। ইলেকট্রন বিন্যাসগুলো কেমন হবে? 2, 8, 1, 11। এটা হলো সোডিয়ামের ডায়াগ্রাম। তাহলে এখন দেখো তো সোডিয়াম মৌলটা কি স্টেবল আছে, বা এটা কি স্থিতিশীল অবস্থায় আছে? একটা মৌল কখন স্থিতিশীল অবস্থায় থাকে? একটা মৌল স্থিতিশীল অবস্থায় তখনই থাকবে যখন তার শেষ কক্ষপথে 8টি অথবা 2টি ইলেকট্রন থাকবে। কি বললাম? একটি মৌল তখনই স্থিতিশীল বা স্টেবল থাকবে যখন তার শেষ কক্ষপথে 2টি অথবা 8টি ইলেকট্রন থাকবে। 2টি অথবা 8টি ইলেকট্রন থাকবে, তখন সে মৌলটা হবে স্টেবল বা স্থিতিশীল। এখন দেখো তো এইখানে সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। তার মানে সোডিয়াম মৌলটা স্থিতিশীল না। এখন প্রত্যেকটি মৌলই কিন্তু চায় সে স্থিতিশীল অবস্থায় থাকবে। এখন সোডিয়াম স্থিতিশীল অবস্থায় আসার জন্য কি করতে পারে? সোডিয়াম স্থিতিশীল অবস্থায় আসার জন্য একটি মৌল সে ত্যাগ করে ফেলবে। শেষের যে একটি ইলেকট্রন আছে এটা সে ত্যাগ করে ফেলবে। এটা যদি ত্যাগ করে তাহলে তার ইলেকট্রন থাকলো কয়টা? ইলেকট্রন থাকলো 8টা। তাহলে সোডিয়াম স্থিতিশীল হয়ে যাবে। তো সোডিয়াম স্থিতিশীল হওয়ার জন্য কি করলো? তার সর্ববহিস্থ স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে ফেললো। এই যে ত্যাগ করলো, এইটাই হলো সোডিয়ামের যোজনী। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আমরা আরো ভালো করে বুঝবো। আমরা কার উদাহরণ দিতে পারি? ধর অ্যালুমিনিয়ামের উদাহরণ দিই আমরা। অ্যালুমিনিয়ামের যোজনী, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবাই জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। এই প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হবে? 2টা, তারপরে হবে 8টা। টোটাল কয়টা হলো? টোটাল হলো 10টা। বাকি থাকে কয়টা? বাকি থাকে 3টা। তাহলে এখানে আমরা 3টা দিয়ে দিই। 1, 2, 3। এই হলো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন। সর্ববহিস্থ স্তরে 3টি ইলেকট্রন থাকা মানে কি অ্যালুমিনিয়াম স্থিতিশীল হবে? অ্যালুমিনিয়াম স্থিতিশীল হবে না। দেখুন অ্যালুমিনিয়াম স্থিতিশীল হওয়ার জন্য কি করবে? তার বহিস্থ স্তরে যে 3টি ইলেকট্রন আছে 3টি ইলেকট্রনই সে ত্যাগ করে ফেলবে। 3টি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করার ফলে অ্যালুমিনিয়াম স্থিতিশীল হবে। এই যে 3টি ইলেকট্রন সে ত্যাগ করলো, এই ত্যাগ করার মানে হলো অ্যালুমিনিয়ামের যোজনী 3। বুঝতে পারছো? যোজনী কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তার প্রথমটা আমাদের কমপ্লিট। এখন দেখবো আমরা 2 নম্বরে কি লেখা আছে। সর্ববহিস্থ স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা। এটাও যোজনী, এটা দুজন আমরা ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী নির্ণয় করা শিখব। আমরা কি করব? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী নির্ণয় করা শিখব। তো যেহেতু আমরা সোডিয়ামের উদাহরণ এখানে দিছি, এখানে আমরা সোডিয়ামের যোজনী কত পাইছি? এখানে আমরা সোডিয়ামের যোজনী পাইছি 1। অ্যালুমিনিয়ামের যোজনী কি পাইছি? অ্যালুমিনিয়ামের যোজনী পাইছি 3। এখন আমরা এগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রমাণ করব। সোডিয়ামের ইলেকট্রন এর পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s1। তো আমরা একটু আগে শিখলাম যে সর্ববহিস্থ স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো যোজনী।
এখন দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ স্তর কোনটা? এইটা হলো সর্ববহিস্থ স্তর, কারণ এইখানে পর্যায় সবচেয়ে বেশি। তাহলে এইখানে ইলেকট্রন কয়টা আছে? এখানে ইলেকট্রন আছে একটা। এক কি জোড় না বেজোড়? এক হলো বেজোড়। তার মানে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী এখান থেকে আমরা পেলাম এক। বুঝতে পেরেছ? এখন অ্যালুমিনিয়ামটা দেখি। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হলো 13। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? এস এস পি এস পি এস পি। 2টা ইলেকট্রন, 4টা, 10টা, 12টা, 13টা ইলেকট্রন। এখন আমরা নাম্বারিংগুলো করে ফেলি। 1 2 3 2 3। এখন দেখো তো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তর কোনটা? সর্ববহিস্থ স্তর মানে কি? সর্ববহিস্থ স্তর মানে হলো সর্বোচ্চ পর্যায়। এখানে সর্বোচ্চ পর্যায় কত? 3। তার মানে এটা হলো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তর। এখন দেখো সর্ববহিস্থ স্তর ইলেকট্রন কয়টা আছে? 2 যোগ 1 3টা। সর্ববহিস্থ ইলেকট্রন কয়টা আছে? 3টা। এখন 3 কি জোড় না বেজোড়? 3 হলো বেজোড়। তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী 3। বুঝতে পারছো? আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। এখন সর্ববহিস্থ স্তরে সবসময় যে তোমার বিজুড়ি পাবা সেটা এমন না। সর্ববহিস্থ স্তরে তুমি জোড় সংখ্যা পেতে পারো। তখন তুমি যোজনীটা কিভাবে বের করবে সেটা আমরা এখন দেখব। যেমন ধরো অক্সিজেনের উদাহরণটা আমরা এখন দিব। অক্সিজেনের যোজনী কত? পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? এস এস পি 2 4 এবং 8 1 2 2। এই যে দেখো এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2 আর 4 কত? 6। তার মানে 6 কি জোড় না বেজোড়? 6 হলো জোড়। তাহলে এই 6 সংখ্যাটা কি অক্সিজেনের যোজনী হবে? অক্সিজেনের যোজনী অবশ্যই হবে না। এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে যোজনীটা বের করতে পারি সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, চলো। তো অক্সিজেনের যোজনীটা জানার জন্য আমাদের আগে বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, চলো আমরা বিষয়গুলো জেনে ফেলি। আমরা অরবিটাল সম্পর্কে তো নিশ্চয়ই আমরা সবাই অবগত, তাই না? অরবিটাল তো এন কক্ষপথ যদি কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা হয়? কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। কক্ষপথ যদি একটি হয় তাহলে সেখানে কি কি অরবিটাল থাকবে? সেখানে শুধু এস অরবিটাল থাকবে, 1s অরবিটাল থাকবে। কক্ষপথ যদি একটি হয় তাহলে সেখানে অরবিটাল থাকবে কোনগুলো? শুধুমাত্র 1s অরবিটাল থাকবে। তারপর কক্ষপথ বা এন এর মান যদি 2 হয় তাহলে সেখানে কি কি অরবিটাল থাকবে? তাহলে সেখানে অরবিটাল থাকবে তোমার 2s এবং 2p। বুঝতে পারছো? এখন কক্ষপথ যদি আমার 3টা থাকে, কক্ষপথ যদি 3টি থাকে তাহলে সেখানে কি কি অরবিটাল থাকবে? সেখানে থাকবে 3s অরবিটাল, 3p অরবিটাল এবং 3d অরবিটাল। ঠিক আছে? এখন যদি কক্ষপথ আমার 4টি থাকে, n = 4, মানে কক্ষপথ যদি 4টি থাকে তাহলে সেখানে কি কি অরবিটাল থাকবে? সেখানে থাকবে 4s, 4p, 4d এবং 4f। এটুকু বুঝতে পারছো? এটুকু কিন্তু তোমার ভালো করে বুঝতে হবে এবং মাথায় সেভ করে রাখতে হবে। এটুকু গেল। এখন আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমরা অরবিটাল কয়টা জানি? অরবিটাল হলো 4টা, এস পি টি এফ। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। 3টা জানলে তোমাদের এখন হবে এ লেভেলে। এখন এস অরবিটালের আবার কিছু প্রকার আছে। এস অরবিটাল হলো এক প্রকার। এস অরবিটালকে শুধু এস দ্বারা প্রকাশ করা হয়। এস অরবিটালকে কয়টা ভাগে ভাগ করা যায়? এস অরবিটালকে একটা ভাগে ভাগ করা যায়। সেটার নাম কি? সেটার নাম 1s। পি অরবিটালকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো হলো px অরবিটাল, py অরবিটাল এবং pz অরবিটাল। পি অরবিটালকে কয়টি ভাগে ভাগ করা যায়? px, py এবং pz। তারপর ডি অরবিটালকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, dxy একটি অরবিটাল, dyz আরেকটি অরবিটাল, dzx আরেকটি অরবিটাল, dx স্কোয়ার থেকে y স্কোয়ার একটি অরবিটাল এবং dz স্কোয়ার। এই হলো 5টি অরবিটাল। ঠিক আছে? যদি এস অরবিটালকে কয়টি ভাগে ভাগ করা যায়? একটি ভাগে। পি অরবিটালকে ভাগ করা যায় 3টি ভাগে। কি কি? px,
py এবং pz। আর d অরবিটালকে ভাগ করা যায় 5টি ভাগে। কি কি? dxy, dyz, dzx, dx² থেকে y² এবং dz²। এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে মাথায় সেভ করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা অক্সিজেনের যোজনীটা নির্ণয় করে ফেলি। অক্সিজেন এর আমরা পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস কি হবে? s s p 2 4 8 1 2 2। ঠিক আছে। এখন এমন ক্ষেত্রে যদি শেষ কক্ষপথে জোড় ইলেকট্রন আমরা পাই, তখন আমাদের কি করতে হবে? অক্সিজেনকে উত্তেজিত করতে হবে। কি? অক্সিজেনকে উত্তেজিত করতে হবে। উত্তেজিত মানে কি? উত্তেজিত মানে হলো অক্সিজেনকে তাপ দেওয়া। ঠিক আছে, অক্সিজেনকে তাপ দেওয়া। যদি আমরা অক্সিজেনকে উত্তেজিত করি বা তাপ দেই, তাহলে তার সবার শেষে যে অরবিটালটা আছে সেটা ভেঙে যাবে। কি বলছি? এখন যদি আমরা অক্সিজেনকে উত্তেজিত করি বা তাপ দেই, তাহলে কি হবে? তাহলে তার সর্বশেষ যে অরবিটালটা থাকে সেটা ভেঙে যাবে। সেটা ভাঙবে কিভাবে? এই যেখানে আমরা দেখছি না, পি অরবিটাল ভাঙে px, py এবং pz, এভাবে ভেঙে যাবে। যদি আমরা অক্সিজেন উত্তেজিত করি, তাহলে শেষ কক্ষপথের যে অরবিটাল থাকবে সেটা ভেঙে যাবে। তারপর যদি আমরা আরও তাপ দিই বা আরও উত্তেজিত করি, তাহলে এই অরবিটালটাও ভেঙে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? চলো আমরা এখন কাজ শুরু করি। তো আমাদের প্রথম কাজ হলো এটাকে, অক্সিজেনকে উত্তেজিত করা যেন পি অরবিটালটা ভেঙে যায়। এই স্টার চিহ্ন দিয়ে উত্তেজিত বোঝানো হয় বা তাপ দেওয়া বোঝানো হয়। 8 1s থাকুক। প্রথমে যেহেতু আমাদের এইটা ভাঙবে, তার মানে এই দুইটা ঠিক রাখতে হবে। 1s2 2s2। আমরা এটাকে ভাঙবো। চলো, পি অরবিটালকে ভাঙলাম, কি কি পাই? px, py এবং pz। তার মানে 2px, 2py এবং 2pz, তাই না? এখন দেখো তো, পি অরবিটালের উপর ইলেকট্রন ছিল কয়টা? ইলেকট্রন ছিল 4টা। এখন আমরা এই 4টি ইলেকট্রন প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দিব। এখানে দিলাম একটা ইলেকট্রন, এখানে দিলাম একটা ইলেকট্রন, এখানে দিলাম আরেকটা ইলেকট্রন। 3টা, আরেকটা বাকি আছে। আরেকটা আমরা প্রথম থেকে দেওয়া শুরু করব। এই যে 4টে ইলেকট্রন দেওয়া শেষ। বুঝতে পারছো? এখন দেখো, বেজোড় সংখ্যক ইলেকট্রন কয়টা আছে? এখানে 1 একটা বেজোড়, এখানে 1 বেজোড়। তাহলে 1 আর 1 কত হলো? 2। তার মানে 2 হলো আমাদের বেজোড়, 2 হলো আমাদের যোজনী। বুঝতে পারছো? 2 কি? 2 হলো আমাদের যোজনী। এখানে একটা বেজোড় ইলেকট্রন আছে, এখানে একটা বেজোড় ইলেকট্রন আছে। টোটাল বেজোড় ইলেকট্রন কয়টা হলো? টোটাল বেজোড় ইলেকট্রন হলো 2টা। তার মানে অক্সিজেনের যোজনী কত? 2। সুতরাং যোজনী 2। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা আরেকটা এখন সামনে আগাবো। এতক্ষণ আমরা কার কার যোজনী দেখলাম? সোডিয়ামের যোজনী বের করছি, অ্যালুমিনিয়ামের যোজনী বের করছি এবং অক্সিজেনের যোজনী বের করছি। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যোজনী ছিল একটি করে, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে যোজনী ছিল একটি করে। কিন্তু তুমি এমন কিছু কিছু মৌল পাবা যেগুলোর যোজনী একের অধিক থাকতে পারে। সেগুলো কি? মানে আমরা এতক্ষণ দেখলাম যে যোজনী কয়টা হয়? একটা হয়। কিন্তু কিছু কিছু মৌল আছে যেগুলোর যোজনী একের অধিক হয়। বুঝতে পারছো? আমরা এখন তেমন কয়েকটা মৌল নিয়ে আমরা এখন দেখার চেষ্টা করব যে সেগুলো কিভাবে কাজ করতে হবে। তো আমরা এখন কার্বনের যোজনীটা দেখার চেষ্টা করি। কার্বন এর পারমাণবিক সংখ্যা হলো 6। ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p2, তাই না? তো এখন আমাদের কাজ কি? যেহেতু আমরা শেষ কক্ষপথে দেখতেছি জোড় ইলেকট্রন সংখ্যা আছে, তার মানে আমাদের এগুলো এখন ভাঙতে হবে। ভাঙতে হবে মানে শেষ থেকে আমরা ভেঙে ভেঙে আসবো। পি অরবিটাল ভাঙার জন্য কি করতে হবে? কার্বনকে উত্তেজিত বা তাপ দিতে হবে। চলো আমরা তাপ দেই। এই যে আমরা উত্তেজিত করলাম 6। তাহলে এখানে কি হবে? 1s2 2s2। তাহলে 2p আছে এখানে। তাহলে পি অরবিটালকে কিভাবে ভাঙা যায়? পি অরবিটালকে ভাঙা যায় 2px, 2py এবং 2pz, তাই না? হ্যাঁ, তাই। এখন যেহেতু এখানে 2টি ইলেকট্রন আছে, তাহলে কি করতে হবে? প্রত্যেকটাতে একটা একটা ইলেকট্রন দিতে হবে। এই যে একটা ইলেকট্রন দিলাম, এই যে একটা ইলেকট্রন দিলাম। এটাতে যেহেতু ইলেকট্রন না, এটা ফাঁকা থাকবে, সমস্যা নেই। এখন দেখো তো, এখানে একটা বিজোড় ইলেকট্রন সংখ্যা, এখানেও একটা বিজোড় ইলেকট্রন সংখ্যা আছে।
তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? টোটাল ইলেকট্রন হলো 2। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখলাম কার্বনের যোজনী হতে পারে 2। কার্বনের যোজনী হতে পারে 2। কিন্তু এখানে আরেকটি কথা আছে, এইটাও কিন্তু তার শেষ কক্ষপথ, তাই না? এইটাও কিন্তু তার শেষ কক্ষপথ, যেহেতু এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এখন আমাদের এই যে এস অরবিটাল আছে এইটাকে ভাঙতে হবে। প্রথমে আমরা পি অরবিটালকে ভাঙলাম, এখন আবার এস অরবিটালকে ভাঙবো। এস অরবিটালকে ভাঙার জন্য এখন আমাদের আরও তাপ দিতে হবে, আরও উত্তেজিত করতে হবে। বুঝতে পারছো? আমরা আবার উত্তেজিত করব। এখন উত্তেজিত করলে এই যে এস অরবিটালটা আছে এইটা ভেঙে যাবে। এস অরবিটাল কীভাবে ভাঙে? এস অরবিটাল ভাঙলে আমরা একটাই পাবো। বুঝতে পারছো? এখানে 1 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এস অরবিটালকে ভাঙলে আমরা শুধু এস অরবিটালই পাবো। তাহলে আমরা লিখে ফেলি 1s2, তার মানে এস অরবিটালকে ভাঙলে আমরা শুধু এস অরবিটালই পাবো। তারপর আগে যা যা পাইছি সব ঠিক মতো লিখে দিব। 2px, 2py, 2pz। এ পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো আমার শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন ছিল কয়টা? শেষ কক্ষপথে কিন্তু আমার টোটাল ইলেকট্রন ছিল 2 এবং 2 4। শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন ছিল 4টি। এখন এই 4টি ইলেকট্রন এই প্রত্যেকটা অরবিটালে আমরা বসিয়ে দিব। তো এখানে দিলাম প্রথমে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। 4টা ইলেকট্রন দেওয়া শেষ। এখন দেখো বেজোড় ইলেকট্রন কয়টা আছে? এখানেও একটা বেজোড় ইলেকট্রন আছে, এইখানেও একটা বেজোড় ইলেকট্রন আছে, এখানেও একটা বেজোড় ইলেকট্রন আছে, এখানেও একটা বেজোড় ইলেকট্রন আছে। তাহলে টোটাল বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি পেলাম? টোটাল বেজোড় ইলেকট্রন সংখ্যা পেলাম 4টি। তাহলে এর যোজনী কত হবে? এর যোজনী হবে 4। বুঝতে পারছো? তাহলে কার্বনের যোজনী আমরা কয়টা পেলাম? কার্বনের আমরা যোজনী পেলাম 2 এবং 4। কার্বনের যোজনী পেলাম আমরা 2টা। এখন একটা জিনিস শিখে রাখো, যে সকল মৌল একের অধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তাদেরকে কি বলে? পরিবর্তনশীল যোজনী। এই পরিবর্তনশীল যোজনী নিয়ে পরীক্ষায় একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আসতে দেখা যায়। এমন একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা তুমি পরীক্ষা হলে বসবা আর সেটা তোমার আনসার করতে হবে। চলো আমরা সেটা এখন দেখে ফেলি। এই যে আমাদের প্রশ্নটি কি, তোমাদের প্রশ্ন আমি লিখে রাখছি। প্রশ্নটি হলো সালফার, এস মানে কি বোঝায়? এস মানে বোঝায় কিন্তু সালফার মৌল। হ্যাঁ, সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের খ নম্বরে আসতেই পারে। ঠিক আছে, খ নম্বর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজনী মানে কি? মানে সালফার এখানে একের অধিক যোজনী প্রদর্শন করবে। সেটা যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে তুমি আনসার করবে সেটা আমি এখন দেখাবো। একটু ভালো করে মনোযোগ দাও, এটা তোমরা নোট করে রাখবে অবশ্যই। সলিউশন। তো যোজনী এই প্রশ্ন আনসার করার জন্য আমার সালফারের যোজনীগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে হবে। কি বললাম? সালফারের যোজনীগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে হবে। দেখো প্রথমে আমরা সালফারটা লিখি, এর পারমাণবিক সংখ্যা কত বলো? সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16। এখন ইলেকট্রন বিন্যাস কি হবে? এস এস পি এস পি, 2 4 10 12 16। নাম্বারিংগুলো দিই 1 2 3 2 3। ঠিক আছে? এখন দেখো আমার শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ কিন্তু 3, কারণ 3 হলো সর্বোচ্চ পর্যায়। শেষ কক্ষপথ আমার টোটাল ইলেকট্রন আছে কয়টা? টোটাল ইলেকট্রন আছে 2 এবং 4, 6টা ইলেকট্রন আছে টোটাল। যেহেতু এখানেও জোড় ইলেকট্রন সংখ্যা আছে, এখানেও জোড়, এখানেও জোড়, তার মানে আমার এগুলোকে উত্তেজিত করতে হবে। এখন আমাদের এগুলোকে উত্তেজিত করতে হবে। উত্তেজিত করে প্রথমে আমাদের পি অরবিটালকে ভাঙবো। প্রথমবার উত্তেজিত করার ফলে আমার পি অরবিটালটা ভেঙে যাবে। তারপর আবার উত্তেজিত করব, তখন আমার এস অরবিটালটা ভাঙবে। বুঝতে পারছো? বলতো পি অরবিটালটা ভাঙলে কি কি অরবিটাল আমরা পাই? মনে আছে তোমাদের? একটু আগে কিন্তু পড়াইছি। পি অরবিটাল ভাঙলে আমরা পাই পিএক্স, পিওয়াই এবং পিজেড অরবিটাল। আর এস অরবিটালকে ভাঙলে আমরা শুধু এস অরবিটালই পাই, তাই না? এখন চলো আমরা কাজ শুরু করে দিই। সালফারকে আমরা উত্তেজিত করলাম 16। যেহেতু প্রথমবার উত্তেজিত করলে সর্বশেষ অরবিটালটা ভাঙবে, তার মানে এইটুকু আমরা যা আছে তাই লিখে ফেলবো। 1s2, 2s2, 2p6, 3s2। তখন আমরা এটাকে ভাঙবো।
3px 3py এবং 3pz, তাই না? এখন এখানে যেহেতু 4টে ইলেকট্রন আছে, এই 4টে ইলেকট্রন আমরা এই 3টাতে ভাগ করে দিব। ভাগ করার সিস্টেম কি? প্রথমটাতে একটা দিব, তারপরে একটা, তারপরে একটা, 3টা হইলো, একটা বাকি আছে, সেই বাকিটা আবার প্রথমটাতে আসবে, তাই না? হ্যাঁ। তাহলে এখন দেখো তো এখানে বেজোড় ইলেকট্রন কয়টা আছে? এখানে একটা বেজোড় ইলেকট্রন আছে, এখানেও একটা বেজোড় ইলেকট্রন আছে। তাহলে এখানে আমরা যোজনী কয়টা পেলাম? এখানে আমরা যোজনী পেলাম 3টা। এখানে আমরা যোজনী পেলাম 1 আর 1, 2টা, সরি, এখানে আমরা যোজনী পেলাম 2। তো প্রথমবার উত্তেজিত করার ফলে আমরা যোজনী পেলাম কয়টা? 2টা। এখন আমাদের আবার উত্তেজিত করতে হবে। এখন আমরা আবার কেন উত্তেজিত করব? কারণটা দেখো, এখানে 3px অরবিটাল ইলেকট্রন আছে কয়টা? 2টা, মানে জোড় সংখ্যক। এখানে যদি জোড় সংখ্যক থাকে তাহলে আমার এই pxটাকে আবার ভাঙতে হবে। এবং দেখো এখানে কি আছে? n এর মান 3, n এর মান 3। এখন একটু ভালো করে বুঝো, বিষয়টা ক্রিটিক্যাল। এখানে n এর মান কি আছে? n এর মান 3। n এর মান যদি 3 হয় তাহলে সেখানে কি অরবিটাল থাকে? আমরা একটু আগে পড়ে আসছি না? দেখো দেখো n এর মান যদি আমরা 3 পাই, যদি আমরা n এর মান 3 পাই তাহলে সেখানে কি অরবিটাল থাকে? 3s, 3p এবং 3d, এই যে 3d অরবিটালও থাকে। তার মানে আমরা এই যে এইখানে যে এখন আমাদের 3x অরবিটালটা লিখলাম, এখানে আমাদের 3d অরবিটালও আনতে হবে। 3d অরবিটালটাও আনতে হবে। কেন আনতে হবে? আবার বলি, দেখো এখানে n এর মান কত? n এর মান 3। n এর মান যদি 3 হয় তাহলে সেখানে কি অরবিটাল থাকে? তাহলে সেখানে 3s, 3p এবং 3d অরবিটাল থাকে। এখন আমাদের 3d অরবিটাল আনতে হবে। আমরা এখানে 3d অরবিটালটা কেন আনবো? কারণ এখানে 3x এর উপর জোড় ইলেকট্রন আছে। এই জোড় ইলেকট্রনকে ভাঙার জন্য আমার এখন d অরবিটালটাও আনতে হবে। তো d অরবিটালকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যেহেতু আমরা এখন উত্তেজিত করব, সে কারণে d অরবিটালটাও ভেঙে যাবে। 1s2, 2s2, 2p6, 3s2, এই পর্যন্ত যা আছে তা লিখলাম। এখন আমাদের কাজ শুরু। এই 3টাও লিখে ফেলি, 3px, 3py, 3pz। এখন কাজ কি? এখন কাজ হলো d অরবিটালকে ভাঙা। d অরবিটালকে ভাঙলে আমরা 5টা ভাগ পাই। কি কি? 3dxy, 3dyz, 3dzx, 3dx² থেকে y² এবং 3dz²। 3dটাকে আমরা এখন ভেঙে ফেললাম। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল কয়টি? 4টি। এখন আমরা 4টি ইলেকট্রন প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে যাব। এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। 4টি ইলেকট্রন দেওয়া শেষ। এগুলোতে ইলেকট্রন যায়নি, এগুলো ফাঁকা থাকবে, সমস্যা নেই। এখন দেখো এখানে বিজুল ইলেকট্রন কয়টা আছে? এখানে বিজুল ইলেকট্রন কিন্তু 4টা আছে। তার মানে আমরা এখন যোজনী কত পেলাম? এখন আমরা যোজনী পেলাম 4। আমরা যোজনী পেলাম কি? 4। প্রথমে পাইছি 2, এখন পাইছি 4। তোমাদের কাজ কি শেষ হয়ে গেছে? কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। কেন? কারণ শেষ কক্ষপথ কিন্তু শুধুমাত্র 3p না, শেষ কক্ষপথে 3sটাও আছে। 3sটাও কিন্তু আমার শেষ কক্ষপথে। এখন আমাদের 3sটাকে ভাঙতে হবে। 3sটাকে ভাঙার জন্য আবার উত্তেজিত করা লাগবে। S16। এখন আমাদের এই 3sটা ভেঙে যাবে। 3s ভেঙে কি হয়? 3s ভেঙে শুধু 3sই হবে, তাই না? আমরা লিখে ফেলি 1s2, 2s2, 2p6। এই যখন আমাদের 3s আসছে, এটাকে আমরা 3sই লিখবো, কারণ 3sটা একটা ভাবেই ভাঙে। 3s, তারপরে 3px, 3py, 3pz, তারপর d অরবিটালগুলো 3dxy, 3dyz, 3dzx, 3dx² থেকে y² এবং 3dz², তাই না? হ্যাঁ। তাহলে এখন আমার শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন ছিল 6টা। এখন আমরা এই 6টা ইলেকট্রন প্রত্যেকটাতে একটি একটি করে বসিয়ে দিব। এখানে একটা গেল, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা।
এগুলোতে ইলেকট্রন যায়নি, এগুলো ফাঁকা থাকবে, সমস্যা নেই। এখন দেখো আমার বেজুর ইলেকট্রন সংখ্যা কয়টি পেলাম? বেজুর ইলেকট্রন সংখ্যা পেলাম টোটাল 6টা। তাহলে এখন আমার যোজনী কত হবে? এখন আমার যোজনী হবে 6। ক্লিয়ার? এখন আমার যোজনী হবে 6। বুঝতে পারছো? এখন দেখো তো সালফার টোটাল কয়টা যোজনী দেখাইলো? প্রথমে দেখাইছে 4টা, তারপরে আসছে প্রথমে আসছে 2টা, তারপরে 4, তারপরে 6। তার মানে সালফারের যোজনী কয়টা? সালফারের যোজনী 3টা, 2, 4 এবং 6। এই যে সে বারবার যোজনী চেঞ্জ করতেছে, এই জন্য সালফারকে বলা হয় সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তুমি এতটুকু লিখে দেবা, 2 পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলতেছি, তোমরা নোট করে রাখো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের লাস্ট টপিকের নাম কি বলো তো? দুঃখিত, লাস্ট টপিক না, মানে লাস্ট টপিকের আগের টপিক। এখন এই টপিকের নাম হলো যৌগমূলক। এখন আমাদের বুঝতে হবে যৌগমূলক জিনিসটা কি। যৌগমূলক, ঠিক আছে? তো যৌগমূলক মানে কি, এখন আমরা এটা দেখি। যৌগমূলক হলো, দেখো, যৌগমূলক হলো, যৌগমূলক ধরো কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, দুইটা কি ভিন্ন ভিন্ন মৌল না? দুইটা ভিন্ন ভিন্ন মৌল হওয়ার পরেও যখন এগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন এই দুইটা মিলে একটা হয়ে যায়, CO3। একটা কার্বনেট যৌগ হয়ে গেল। ঠিক আছে? তাহলে কার্বন একটি আলাদা মৌল, অক্সিজেন একটি আলাদা মৌল। যখন দুইটি মৌল একত্রিত হয়ে যখন একটি মৌলের মতো কাজ করে, ঠিক, এটা যৌগ না? এই দুইটা যখন একত্রিত হয়ে একটি মৌলের মতো কাজ করবে, তখন সেটাকে বলা হয় যৌগমূলক। যেমন দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা কি পৃথক পৃথক মৌল না? এখন যখন এই দুইটা একত্রিত হয়ে একটি যৌগ গঠন করবে এবং এই যৌগটি যখন একটি মৌলের মতো আচরণ করবে, তখন সেটাকে বলে যৌগমূলক। তো এইটাও কিন্তু একটা যৌগমূলক। এই যৌগমূলক নাম হলো হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড, এটার নাম কি ছিল? এটার নাম ছিল কার্বনেট। কার্বনেট। আর একটা উদাহরণ দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা কিন্তু আলাদা আলাদা মৌল, তাই না? এখন এই দুইটা আলাদা আলাদা মৌল যখন একত্রিত হয়ে একটি মৌলের মতো আচরণ করবে, যখন আচরণ করবে, তখন এটাকে বলা হবে কি, একটা যৌগমূলক। এটার নাম কি? এটার নাম হলো নাইট্রেট। নাইট্রেট। তোমাদের বই দেখবে বেশ কিছু যৌগমূলকের লিস্ট দেওয়া আছে। একটা লিস্ট দেওয়া আছে, সে প্রত্যেকটা যৌগমূলকের নাম মুখস্থ করবে, প্লাস তার যোজনীগুলো অবশ্যই মুখস্থ করবে। তোমাদের টাস্ক দিয়ে দিলাম আমি। কি টাস্ক? তোমার বইয়ের যে যৌগমূলকের একটা লিস্ট আছে, সেই লিস্টটা ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? যৌগমূলকের লিস্ট মুখস্থ করবা, প্লাস তার পাশের যোজনীগুলো মুখস্থ করবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লাস্ট টপিকে যাব আজকের ক্লাসের। তো আজকের ক্লাসের লাস্ট টপিকের নাম কি? লাস্ট টপিকের নাম হলো রাসায়নিক সংকেত। তোমরা কি বুঝতে পারতেছো ক্লাস? কমেন্টে জানিও তো। রাসায়নিক সংকেত, ঠিক আছে? রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেটা নিয়ে এখন আলোচনা করব। রাসায়নিক সংকেত লেখার জন্য 3টি নিয়ম আছে। কয়টি? 3টি নিয়ম। রাসায়নিক সংকেত লেখার জন্য 3টি নিয়ম আছে। এখন আমরা সেই নিয়মগুলো আলোচনা করব। প্রথম নিয়মে বলা হয়েছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। প্রথম নিয়ম হলো যে কোনো একটি অণুতে যে কয়টা পরমাণু থাকবে, আমি লিখে ফেলি। তো প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হলো, কোনো একটি অণুতে যে কয়টি পরমাণু থাকে সেই সংখ্যাকে পাশে ছোট করে লিখতে হয়। এটা মানে কি? যেমন ধরো, অক্সিজেন একটি অণু, হ্যাঁ, অক্সিজেন একটি অণু। অক্সিজেন কিন্তু প্রকৃতিতে একা একা থাকতে পারে না। অক্সিজেনের 2টি পরমাণু একসাথে থাকে। এই যে একটা অক্সিজেন প্লাস আরেকটা অক্সিজেন, 2টা অক্সিজেন মিলে কি হয়? O2। 2টা অক্সিজেনের পরমাণু মিলে একটা অক্সিজেন অণু গঠিত হয়। এই জন্য এর পাশে ছোট্ট করে 2 লিখতে হয়, এই যেভাবে 2 লিখতে হয়। বুঝতে পারছো? যেমন আরেকটা উদাহরণ দেখো, নাইট্রোজেনও কিন্তু প্রকৃতিতে একা একা থাকতে পারে না। নাইট্রোজেন সবসময় 2টি নাইট্রোজেন একত্রে থাকে। তার মানে এই জন্য নাইট্রোজেনের পাশে আমার ছোট্ট করে 2 লিখতে হবে।
বুঝতে পারছো? যেমন হাইড্রোজেনও প্রকৃতিতে একা একা থাকতে পারে না। হাইড্রোজেন সবসময় একসাথে দুইটি হাইড্রোজেন থাকে। এই জন্য হাইড্রোজেনের পাশেও আমাদের ছোট্ট করে 2 দিতে হবে। এইটা হলো আমার প্রথম নিয়ম। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। এখন আমরা দ্বিতীয় নিয়মের দিকে যাব। দ্বিতীয় নিয়মটা লিখে ফেলি। দ্বিতীয় নিয়মটা আসলে শোনো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে হবে। এগুলো আসলে মুখস্থ করার বিষয় নয় তো, তোমরা একটু একটু বুঝো যে কীভাবে সংকেতগুলো লিখতে হয়। ধরো অ্যালুমিনিয়াম একটি মৌল, অক্সিজেন একটি মৌল, তাই না? এখন যদি আমি এই দুইটা দিয়ে একসাথে একটা যৌগ তৈরি করতে চাই, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন যদি আমি একসাথে মিক্সড করতে চাই, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন যদি আমি একসাথে মিক্সড করতে চাই, তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা কি হবে? AlO, তাই না? এই দুইটা আমি একসাথে যৌগ গঠন করলে কি হবে? AlO। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হলো 2। এখন এই 2টা লিখতে হবে অ্যালুমিনিয়ামের পাশে এবং 3টা লিখতে হবে অক্সিজেনের পাশে। বুঝতে পারছো? তাহলে এটা কি লিখতে হবে? Al2O3। মানে যখন আমি দুইটা মৌল দিয়ে একটি যৌগ তৈরি করব, তখন অ্যালুমিনিয়ামের যোজনীটা যাবে অক্সিজেনের পাশে এবং অক্সিজেনের যোজনী আসবে অ্যালুমিনিয়ামের পাশে। তো আরেকটা উদাহরণ দিই, তোমরা ভালো করে বুঝে ফেলবে। যেমন আমরা যদি ক্যালসিয়াম এবং ক্লোরিনকে একসাথে মানে একটা বিক্রিয়া করি, তাহলে আমার কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CaCl, তাই না? তার মানে ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী হলো 2। তাহলে 2টা লিখতে হবে ক্লোরিনের পাশে। এবং ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হলো 1। তার মানে একটা লিখতে হবে ক্যালসিয়ামের পাশে। যেহেতু এই 1 লেখার প্রয়োজন পড়ে না, তার মানে আমরা এটাকে লিখবো Ca2। বুঝতে পারছো? চলো আমরা আরেকটি উদাহরণ দিই। আরেকটা উদাহরণ কীভাবে দেওয়া যায়? হ্যাঁ, তখন আমরা অ্যালুমিনিয়াম এবং সালফেট SO4, এটা কিন্তু একটা যৌগমূলক, তাই না? এটা একটা যৌগমূলক। যৌগমূলকের লিস্টটা কিন্তু মুখস্থ করে ফেলবে, তোমার এটা কাজে লাগবে অবশ্যই। তো এই দুইটাকে যদি আমরা একসাথে লিখতে চাই, তাহলে আমরা কী লিখবো? AlSO4। যৌগমূলক লিখলে একটা ব্রেকেট দিতে হয়, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। তাহলে 3 কোথায় লিখবো? এইখানে। এবং এই যৌগমূলকের নাম হলো সালফেট। এটার নাম কি? এটার নাম হলো সালফেট। এটা হলো সালফেট, ঠিক আছে? তখন সালফেটের যোজনী কত? এটা তোমরা কিন্তু শিখে ফেলবে। সালফেটের যোজনী হলো 2। তাহলে 2টা কোথায় লিখবো? 2টা লিখবো অ্যালুমিনিয়ামের পাশে। তাহলে এটা কি লেখা যায়? Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট। ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। বুঝতে পারছো তৃতীয় নিয়মে কি বলা হয়েছে? আশা করি ক্লিয়ার। এখন আরেকটা নিয়ম আছে, তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা আসলে তেমন বিশেষ কিছু না, তো আমি বলি শোনো। আমরা যদি এখন কার্বন এবং অক্সিজেন এই দুইটা দিয়ে একটা যৌগ লিখতে চাই, তার সেই যৌগটা কি হবে? CO, তাই না? যৌগটা হবে CO। এখন কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কিন্তু 4টা লিখলাম অক্সিজেনের পাশে। এবং অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হলো 2। তার মানে 2টা লিখবো আমি কার্বনের পাশে। এখন কি হলো দেখো তো? C2O4। এখন তৃতীয় নিয়মটা হলো যে এই দুইটা সংখ্যা যদি নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটাকে ভাগ করে ছোট আকারে লিখতে হবে। যেমন ধরো এই 2 কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 4ও কিন্তু 2 দিয়ে ভাগ যায়। তো আমরা এগুলোকে ক্ষুদ্র আকারে লিখবো এখন। তাহলে সি থাকবে সি এবং C1 হয়ে যাবে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই। অক্সিজেনের 4টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? O2। তাহলে এটা কি লেখা যায়? CO2। বুঝতে পারছো? যদি একটা বড় সংখ্যা থাকে, এগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা সেটা ভাগটা দিয়ে দিব। ভাগ দিয়ে এবং ক্ষুদ্রতম আকারে লিখবো। বুঝতে পারছো? তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটা যৌগ লিখতে চাই যে Fe, মানে আয়রন। আয়রনের সাথে আমরা আরেকটা যৌগমূলক, এখন আমরা একটা যৌগমূলক নিয়ে আসি। তো আমরা সালফেট আনলাম SO4। এই দুইটাকে যদি আমরা একসাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা কি যৌগ পাবো? তাহলে আমরা যে যৌগটা পাবো সেটা হলো Fe এবং SO4। এখন আমরা যোজনীগুলো বসাই। আয়রন, এটা কি? আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী হলো 2। তার মানে এই 2 যোজনী আমরা লিখবো সালফেটের পাশে। এবং সালফেটের যোজনী কত? সালফেটের যোজনী হলো 2। এই 2টাও লিখবো আমরা আয়রনের পাশে।
বুঝতে পারছো? এখন দেখো তো 2 আর 2 কি কাটাকাটি যায় না? মানে 2 আর 2 কিন্তু 2 দিয়ে ভাগ যায়। ভাগ করলে কি থাকবে? ভাগ করলে হবে FeSO4। বুঝতে পারছো? FeSO4 এই যৌগটার নাম কি? নাম হলো ফেরাস সালফেট। নাম কি? ফেরাস সালফেট। ফেরাস সালফেট। আশা করি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছো। এই হলো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। বুঝতে পারছো? তো আজকের ক্লাসে আমাদের 4টা টপিক খুব সুন্দর করে তোমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ক্লাসটি সব ভালো লাগছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।